আপনার প্রসঙ্গে আমাকে যে জিনিসটা বদার করে ফাইন্যান্স এবং বিজনেস মেজর পড়াশোনা করার পর, সেটা হলো কস্ট অ্যানালাইসিস বা বেনিফিট অ্যানালাইসিস করা হচ্ছে না। অর্থাৎ আমি মাসে $2 লক্ষ খরচ করলাম বা $1 লক্ষ করে রিটার্নটা কী হচ্ছে, বা আমরা সার্ভিস কি প্রোভাইড করছি, বা বিজনেস ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এক্সপোর্ট ইম্পোর্টে আমাদের রোল বা কন্ট্রিবিউশন আছে কিনা বাংলাদেশের পক্ষে। আমার মনে হয় এই জিনিসগুলো ওনারা অ্যানালাইসিস করেন। স্টেটমেন্ট দিক যে এত বিলিয়ন ডলার আমরা এখান থেকে এলের থেকে ব্যবসা নিয়েছি, এক্সপোর্ট বা ইম্পোর্ট হোয়াটএভার। আমি হাইলি ডাউটফুল। আমি অনেক ধরনের প্রোগ্রামে গিয়েছি, ধরেন আপনার যাদের ট্রেড ফেয়ার হয় লাস ভেগাস সহ বিভিন্ন শহরে, সেখানে বাংলাদেশ কনসুলেট বা বাংলাদেশ এমবেসির রোল বা কন্ট্রিবিউশন বা ক্যাম্পেইন আমার চোখে পড়েনি। আমার চোখে পড়েছে সাউথ আমেরিকার কিংবা ইভেন সাউথ সেন্ট্রাল এশিয়ার অনেকগুলো দেশের র্যাপরা ছিলেন, যারা বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য, কমিউনিটি ডেভেলপমেন্ট করার জন্য রিলেশনশিপ করে, নেটওয়ার্ক করে তাদের দেশের জন্য ব্যবসা নিয়ে যাচ্ছেন, এক্সপোর্ট ও ইম্পোর্ট বোথ সেক্টরে। আমার চোখে পড়েনি বাংলাদেশের কোনো অ্যাম্বাসেডর থেকে, অফিস থেকে বা কনসুল জেনারেল অফিস থেকে এই ধরনের রোল রেখেছেন। অ্যাবসলিউটলি। এই সার্ভিসের জন্য আমার তো মনে হয় উই ক্যান রিলাই অন ফেডেক্স অর ইউপিএস। আমি আমার পাসপোর্ট পাঠিয়ে দেবো ওয়াশিংটন ডিসি বা নিউ ইয়র্কে এন্ড গেট ইট ডান এন্ড ওভার উইথ। আমাদের তারপরে আপনি লোকগুলোর সাফারিং দেখেন। আপনি কেউ যদি পাসপোর্টে স্ট্যাম্প করতে যায় 2-3 দিন সময় লাগে, ওয়াই? তারা কি করেন এখানে? এই প্রশ্ন তো আছে। ফি নেন আবার $90, রাইট? $90 যদি ফি নেন, $90 কিন্তু সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট। সেই ফি নিলে আপনি সাথে সাথে আমেরিকার যে কোনো ব্যাংকে যান, আপনি স্ট্যাম্প দিয়ে দেবো রাইট ওয়ে। 10 মিনিটের মধ্যে আপনি যান, যে কোনো কাজে যান। ইভেন আমরা IRS-এও যদি যান তাহলে চট করে স্ট্যাম্পটা দিয়ে দেয় আর কি। ইভেন INS আমরা জানি সবচেয়ে খারাপ ইমিগ্রেশন, সেখানে ওই ইদানিং ফাস্টার করেছে। অনলাইনে করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। প্রবলেম হয় জানেন, ট্রেনিং এন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দরকার। আপনার ট্রেডিশনাল স্কুল কলেজ থেকে পাশ করে এসে যদি আপনি চিন্তা করবেন ফাস্ট ওয়ার্ল্ডের সাথে কিংবা মডার্ন ওয়ার্ল্ডের সঙ্গে আই নো এভরিথিং, আই নো হোয়াট টু ডু, ওই মেন্টালিটি দূরে সরিয়ে আমাদেরকে ট্রেনিং ডেভেলপমেন্ট করে। আমি সবচেয়ে দুঃখী ব্যাপার কি জানেন, আপনি যদি জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয় ফরেন রেমিটেন্সের মাধ্যমে, আমরা যারা প্রবাসে টাকা পাঠাচ্ছি, এবং সবচেয়ে অবহেলিত বা সবচেয়ে কম সোশ্যাল বা সিভিক বেনিফিট পাচ্ছি আমরা বিদেশিরা। কিন্তু প্রবলেম শুরু হয় এয়ারপোর্ট থেকে। আপনি যা কিছু করতে চান বিং এ ফরেনার, আমার মনে হয় এখনো বাংলাদেশের লোকটা প্রচন্ড হার্ড। আমি কিন্তু অন্য প্রসঙ্গে চলে গেছি। আপনি কিন্তু আপনার সম্বন্ধে বিশেষ কিছু বলেননি। আপনার ব্যবসা বা আপনার কিভাবে আসলেন, এসেছিলেন কিভাবে, আমেরিকাতে আসছিলেন কেন? আমি 87-এ আসি স্টুডেন্ট ভিসা নিয়ে, F1 ভিসা আমরা বলতাম। তো এখানে এসে আমি BBA কমপ্লিট করি, আমার MBA কমপ্লিট করি, আমার 2টা মাস্টার্স ইঞ্জিনিয়ারিংয়ে এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। ব্যাংকে চাকরি আমি করেছি অনেকদিন, 17 ইয়ার্স। আমার বয়স যখন 20-21 ছিল তখন থেকে আমি চাকরি শুরু করি। কিন্তু আমার জিনিসটা অ্যাট্রাক্ট করেছে বিং এ সেলফ এন্টারপ্রিনিয়র। আমাদের সবসময় কাজ করতে একটা স্বাধীনতা, রান এ কোম্পানি, রান এ বিজনেস, ছোট হোক, বাট আমার যে ফ্রিডমটা আছে, আই ক্যান ইউটিলাইজ মাই ওন ব্রেইন আর মেরিটস অ্যান্ড মেথোডোলজি, এই জিনিসটা কাজ করে আমার বহু আগে থেকে। সে কারণে বিজনেসে পড়াশোনা করি। আমি তো বলবো সিগনিফিকেন্ট রোল আছে এখন বাংলাদেশিদের বিভিন্ন বিজনেস সেক্টরে। আপনার মনে আছে নিশ্চয়ই 87-এ আমরা দেখতাম খুব কম ব্যবসায়ী আছে বিভিন্ন বড় শহরে বা ছোটো শহরে। অন দি আদার হ্যান্ড এখন আপনি দেখবেন অনেকের খবর আমরা জানি না, বাট ছোটো থেকে বড় ধরনের বিভিন্ন ব্যবসায়ীরা বাংলাদেশে ওন করছে, ফার্ম ওন করছে, বিভিন্ন সেক্টরে চলে গিয়েছে। আগে যেমন যেত রেস্টুরেন্টে বা গ্যাস স্টেশনে কিংবা ধরেন ছোটো সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে, এখন বাংলাদেশ কর্পোরেশন লেভেলে চলে গেছে। এটা আর্কিটেক্ট হতে পারে, এটা ফাইন্যান্সিং হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, আমার মনে হয় বিভিন্ন সেক্টরে হোটেল ওনারশিপে হতে পারে। এরকমভাবে আপনি দেখবেন 10 থেকে 20 রকম সেগমেন্টে বাংলাদেশে চলে গিয়েছে। বাংলাদেশ আরও ভালো করবে, কারণ মোস্ট অফ দ্য বাংলাদেশিরা আসলে খুব হার্ডওয়ার্কিং, সিনসিয়ার এবং ফোকাসড। ব্যাপারটা হিস্টোরিক্যাল। আপনি জানেন পাকিস্তানিরা বা ইন্ডিয়ানরা এখানে এসেছে অন্তত 50 ইয়ার্স আগে। বাংলাদেশ এসেছে পড়াশোনার জন্য, মেডিকেল সায়েন্সের জন্য বা ডক্টর হওয়ার জন্য। বাট মানে বাংলাদেশি বিজনেসম্যান এই সেগমেন্টে কিন্তু বেশ নতুন ইন মাই ওপিনিয়ন। পাকিস্তান ইন্ডিয়ানদের ব্যাকগ্রাউন্ড অনেক বেশি যায়, নাম্বার 1। নাম্বার 2, ইন্ডিয়ানরা তো আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশিদের খুব বেশি সময় হয় নাই, মাত্র এক যুগের কিছু বেশি সময় হয়েছে, সেদিক দিয়ে বাঙালিরা যথেষ্ট ভালো করেছে, এটা বলতে চান? আর ইন্ডিয়ানরা তো 100 বছর হয়ে গেল আসছে, বা পাকিস্তানিরাও দীর্ঘদিন যাবত আছে, সেই কারণে তারা এগিয়ে আছে। ইন্ডিয়ানরা আরও 2 জিনিস কাজ করে। নাম্বার 1, ওদের পপুলেশন আমাদের থেকে আপনি জানেন তো 5 টাইমস বা 6 টাইমস বেশি, রাইট? ওরা মোর দ্যান 1 বিলিয়ন, আমাদের 15 কোটি, 7 টাইমস হয় অলমোস্ট, রাইট? নাম্বার 1, ইন্ডিয়াতে আরও জিনিস হেল্প করেছে প্রচণ্ডভাবে। প্রত্যেকটি ইন্ডিয়ান স্কুলে দেখবেন ইংলিশটা খুব স্ট্রংলি ওরা নেয়, ইংলিশ এবং ম্যাথ। আমরা ইংরেজি বিরোধী সংগ্রাম করি নাই, আমরা উর্দুকে মাতৃভাষা হিসেবে চাই। ইম্পর্টেন্ট জিনিসে আপনি এসেছেন, ইডিওলজিক্যাল ব্যাপার, ভেরি ইন্টারেস্টিং। আমি যখন গ্রো আপ হয়েছিলাম ইংরেজি মিডিয়ামে, আমরা পড়াশোনা করেছি, তার হঠাৎ করে 60s এর পরে, বিশেষ করে 67
66-এর পরে মুজিবুর রহমান 6 দফা আন্দোলন শুরু করে, তখন প্রচণ্ডভাবে আমরা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই শুরু হলো আর কি। তো এখন আবার ঢাকার মধ্যে ইংরেজি স্কুলের সংখ্যা বেড়ে গেছে, কি কারণটা কি বলুন? প্রথমত আমি ওয়েলকাম করি, কারণ আমাকে কম্পিট করতে হবে। ওয়ার্ল্ডটা ছোট হয়ে গেছে, তাই না? আগে ইন্টারনেটের কারণে গুড কমিউনিকেশনের জন্য আমরা কিন্তু এখন খুব কাছাকাছি চলে আসছে পুরো পৃথিবীটা। তো 60s বাংলাদেশ আর 2010 বাংলাদেশ কিন্তু টোটালি দুটো ডিফারেন্ট স্পেকট্রাম। বাংলা ভাষার আন্দোলন করে আমরা ভুল করেছি কিনা? না, একদমই না। ওটা ছিল মাতৃভাষার জন্য সংগ্রাম। ইংলিশ চাই না, বাংলা চাই, ইট ওয়াজ নট দ্য পয়েন্ট। আমরা মাতৃভাষা হিসেবে আমরা চাই না উর্দুটা হোক। যদি এইভাবে ব্যাখ্যা দিই, আমাদের একটা সংগ্রাম ছিল বাংলা ভাষা, বাংলাদেশ হয়েছে, এখন বহির্বিশ্বে যোগাযোগ করার জন্য ইংরেজি বেশি শিখতে হবে, তাহলে অ্যাবসলিউটলি এটা ওয়ান্ডারফুল আইডিয়া। এবং আমার তোমার ইংরেজি আরও বেশি এমফাসিস করা উচিত দুইটা কারণে। একটা হচ্ছে আপনি কম্পিট করতে পারেন আউট ওয়ার্ল্ডের সাথে। আপনি জানেন বাংলাদেশে হাজার হাজার ইয়াং ছেলেমেয়েরা খুব ভালো করছে বিজনেসে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে। এবং জানেন এই প্রেক্ষাপটটা এখন শুধু থার্ড ওয়ার্ল্ডে অবস্থিত না, রাইট? ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে। কমিউনিকেট আপনি কীভাবে করবেন ভালো ইংলিশ না বলতে পারেন? আমরা কাজে ক্ষেত্রে দেখেছি ইন্ডিয়ান ছেলে বা মেয়ে হয়তো ইন্ডিয়া একটা গ্রাম থেকে এসেছে, ইংরেজি খুব ভালো বলে, এই কারণে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওইভাবে ওরা ডেভেলপ করেছে আর কি। এই জিনিসটা এমফাসিস করা উচিত আমাদের প্রচণ্ডভাবে। স্থানে যুদ্ধ হলে আমাদের কঠিন অবস্থা হয়, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাই। আসলে আমার জীবনটা এরকম হওয়া উচিত না। সেটা হলে আমাদের বাংলাদেশের স্বার্থ যেখানে জড়িত, বাঙালির স্বার্থ যেখানে জড়িত, সেদিকে দাবিতে হওয়ার দরকার। এই কথাগুলি বলি বলে অনেকে আমাকে নাস্তিক বলে, আমি সেই অববাদ নিতে রাজি আছি। আবারও বলছি, সেটা হলো জীবন, রাষ্ট্র আমাদের কাছে অনেক বড় ধর্মের চেয়ে। ধর্মের কারণে সৌদি আরবকে সমর্থন দিতে হবে, ধর্মের কারণে ইরাককে সমর্থন দিতে হবে, আমি এই বক্তব্য বিশ্বাস করি না। অর্থনৈতিক কারণে মারিকাকে সমর্থন দিতে রাজি, অর্থনৈতিক কারণে ইউরোপকে সমর্থন দিতে আসি। আমাদের যদি অর্থনৈতিক সমৃদ্ধি হয় তাহলে ভারতকেও সমর্থন দিতে আমি রাজি আছি। আপনি উত্তরটা পেয়েছেন? হ্যাঁ, জিনিসটাই পেয়েছি। মানে আপনার কথা আসলে দাঁড়াচ্ছে বিং ওপেন মাইন্ডেড হয়ে অ্যাকসেপ্ট করা এবং লজিক দিয়ে, ফ্যাক্ট দিয়ে, হিস্ট্রি দিয়ে বিচার করা উচিত, ইমোশন দিয়ে নয়। হ্যাঁ, ইমোশনটা আমাদের বাংলাদেশে বেশি আছে মানে যেমন ধরেন আমরা সৌদি আরবের সাথে একাত্ম ঘোষণা করি, আফগানিস্তানের সাথে একাত্ম ঘোষণা, একটাই কারণে আমরা শুধু মুসলমান। কিন্তু আমরা ভেবে দেখি না যে সৌদি আরব আলাদা রাষ্ট্র, আফগানিস্তান আলাদা রাষ্ট্র, এখানে আমাদের একটা সিটিজেনকে যথেষ্ট মর্যাদা দেয় না। বরং আমরা যদি নাকি মডার্ন ওয়ার্ল্ডের সাথে বেশি একটু সম্পৃক্ত থাকি, তাহলে আমাদের অর্থনৈতিক উন্নতি হয়, কিছু লোক সেই সমস্ত দেশে যেতে পারে, তাদের সুবিধাটা বেশি হয়। কাজে সেই কথাটা আমি বারবার বলি বলেই অনেকেই যারা ধর্মের প্রতি ইমোশনাল তারা আমাকে বলেন যে আমি নাস্তিক বা হোয়াটএভার। আসলে কুদ্দুস ভাই, আমার মনে হয় কি জানেন, মানে আপনি একজন মানুষ, and I have to treat you with dignity and with respect regardless of religion, background or belief. আপনি দেখেন 71 সালে যে আমাদের বিরাট ঘটনা ঘটে গেছে, 74-এ যে ভীষণ রকমের দুর্যোগ এসেছিল, আপনি বলতে পারবেন গণ মুসলিম দেশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল? সেটাই কথা। 72 সালে কম্বল কারা দিয়েছিল? ওই রাশিয়ানরা, ওই ইংলিশরা, রাইট? আমেরিকানরা। এইড দিয়েছে কারা? এখনো যখন আমাদের বড় বড় রকমের ন্যাশনাল ক্যাটাস্ট্রফি হয় বা দুর্যোগ ঘটে, এখনই যদি আপনি প্যালেস্টাইনের কথা চিন্তা করেন, প্যালেস্টাইনকে সাহায্য কয়টা মুসলিম রাষ্ট্র করছে? সত্যি কথা, সাহায্য কিন্তু ইউরোপ বেশি করতেছে। ইউরোপ প্যালেস্টাইনের জন্য 10 বছর আগে যখন টার্কিতে বিশাল রকমের ভূমিকম্প হয়ে যায়, 6% সাহায্য এসেছিল মুসলিম দেশ থেকে, 94% সাহায্য বা এইড আসে অন্য দেশ থেকে, খ্রিস্টিয়ান নন মুসলিম দেশ থেকে। এবং আপনি জানেন টার্কি একটা মুসলিম প্রধান দেশ, মেজরিটি এখনো মুসলিম। তো সুতরাং ধর্ম, আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমি মুসলিম, তুমি অমুসলিম, তুমি বাজে, দিস ইজ নট রাইট। আমার যেটা কথা সেটা হলো কি যে শুধু ধর্মের কারণে অন্য রাষ্ট্রকে সমর্থন না দিয়ে আমাদের অর্থনৈতিক কারণে যদি দিই তাহলে সমস্যাটা আরেকটু কমে। অর্থনৈতিক কারণে মানে ধর্ম কারণেই আফগানিস্তানকে সমর্থন দিতে হবে, ধর্মের কারণেই ইরাককে সমর্থন, এইটা না ভেবে যদি এইটা ভাবি যে আমাদের অর্থনৈতিক স্বার্থ কোন রাষ্ট্রের সাথে বেশি, সেইভাবে যেটা ভারত করে বলে ভারত উন্নত। ভারত কিন্তু যেমন ধর 94 ওরা ইসরায়েলের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, রাইট? নাও সঙ্গে সঙ্গে কি করে জানেন, $60 মিলিয়ন কন্ট্রাক্ট পেয়েছে। দে হ্যাভ বিল্ড ইট, কূটনৈতিক সম্পর্ক যেদিন স্থাপন করে $60 মিলিয়ন কন্ট্রাক্ট পেয়েছে। পরে পরে এই নাম্বারটা বেড়ে যায় অনেক বেশি। তো আপনার কথা ঠিক, রিলিজিয়ন বেসটাকে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে আমরা সুবিধা করতে, আমরা কিভাবে প্রোগ্রেস করতে পারবো এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড। দেখেন, সবাইকে ধন্যবাদ আমাদের বক্তব্য শোনার জন্য। তো ভালো থাকবেন আপনারা, সকালে সুস্থ থাকবেন। আবারও আমরা আশরাফ সাহেবের সঙ্গে কথা বলবো, কারণ উনি খুব ভালো ডিবেট করেন, কিন্তু একটা দুঃখের ব্যাপার উনি দূরে থাকেন আমার সে, তাহলে আমরা এই ক্রস ফায়ার ওনাকে নিয়ে আসতে পারতাম। তো ভালো থাকেন, সালাম।